that there are other countries that are buying Russian oil. It's okay. Like China, for instance, It's buying okay. more. Yeah. Why are you singling India out for these additional It's sanctions? only been 8 hours, so let's see what happens over the next. More secondary sanctions you're going to see a lot more. So this is a taste of You're going to see a lot more. You're going to see so much secondary sanctions. ভারতের রাজনীতি এখন শুধুই ভোটের খেলা নয়, বরং পুঁজি, প্রভাব আর আন্তর্জাতিক কূটনীতি, এক অদ্ভুত ত্রিকোণ খেলা। পুঁজির পাহাড়ের চূড়োয় বসে থাকা কর্পোরেট ক্ষমতার পিরামিডের শীর্ষে থাকা নেতা আর বিদেশি শক্তি একসঙ্গে ভারতের বর্তমান রাজনীতিকে কিভাবে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছে, আজ আপনাদের সেটাই জানাবো কিভাবে রাশিয়ার তেল, চীনের ডিল, আমেরিকার চাপ সমস্তটা মিলিয়ে তৈরি হচ্ছে এক নতুন রাজনৈতিক মানচিত্র। যেই শিল্পপতিকে কেন্দ্রীয় শাসকের অন্যতম ঘনিষ্ঠ মিত্র বলে মনে করা হয়, তিনিই কি বিদ্রোহী হয়ে উঠছেন? অন্ততপক্ষে 140 জন সাংসদকে দাবার গুটি করে তিনিই কি মোদী সরকারকে ফেলে দেওয়ার প্ল্যান করছেন? একেবারে সমস্ত তথ্য সামনে এনে আজ আপনাদের শিউরে ওঠার মতন এই খবরই বলবো। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। ভারতের রাজনীতি এই মুহূর্তে একটি বহুমাত্রিক খেলা, যেখানে ভোটার, কর্পোরেট, আন্তর্জাতিক শক্তি এবং সরকারের নীতি সবটাই একত্রিত হয়ে একটি জটিল নকশা তৈরি করছে। আর তার মধ্যে ভারতের রাজনীতি পুরোটাই বদলে দিয়েছেন রাহুল গান্ধী। অরবিন্দ কেজরিওয়াল আর মমতা বন্দ্যোপাধ্যায় রাহুলকে কিছুতেই সহ্য করতে পারছেন না, সেটা অন্য কথা, সেটা সময় বলবে কে কার মূল্য চোকাবে। তবে ভারতের সংসদীয় রাজনীতির মন্ত্র এই মুহূর্তে দিনের আলোর মতন স্পষ্ট। যদি আপনাকে সরকার গঠন করতে হয়, আপনার কাছে আলিবাবার রত্নগুহার ভান্ডার থাকতে হবে। যদি আপনাকে সেই সরকার রক্ষা করতে হয়, তার জন্য আরো একটা রত্নগুহা লাগবে। আর যদি আপনাকে কারোর সরকার ফেলে দিতে হয়, তখন সেই আশ্চর্য প্রদীপ লাগবে, যেখানে ঘষা দিয়ে টাকার গন্ধমাদন পর্বত সামনে এসে হাজির হবে। প্রশ্ন হলো, সরকারের কাছে টাকার পর্বত কোথা থেকে আসবে? সরকার রিজার্ভ ব্যাংকে এমন নির্দেশ দিতে পারে না যে তুমি নোট ছাপো এবং সেই নোটের শক্তিতে আমি সরকারটাকে আঁকড়ে ধরে রাখবো। তাহলে সরকার টাকা পাবে কোথা থেকে? আসল কথা হচ্ছে, দেশের শাসন ক্ষমতা কর্পোরেটকে লালন পালন করে তাদের হাতে রাখতে ঢালাও লাইসেন্স দেয়, আর তাতে কর্পোরেটের উপার্জন পাল্লা দিয়ে আকাশে চড়ে। হিসেব সোজা, তোমাকে আমি অঢেল টাকা দিয়ে সরকার গড়তে সাহায্য করছি, এবার তোমার প্রতিদানের পালা। প্রতিদান বলে প্রতিদান? 1947 সালের পর থেকে কখনো কোনো সরকারের সময় কোনো কর্পোরেটের মূলধন বা তার নেটওয়ার্থ এতটা বাড়ন্ত হয়নি যতটা গত 11 বছরে ভারতীয় কর্পোরেট শ্রেণীর হয়েছে। এক বা দুটি নয়, প্রায় 20 থেকে 40টি কর্পোরেটের ঘরে মা লক্ষ্মী যেন উপচে পড়ছেন। এই সরকারের আমলেই প্রথম কর্পোরেট শ্রেণীর আয়কর ব্যক্তিগত আয়করের চেয়ে কম। এখন কারোর বছরে 15 লাখ টাকার বেশি আয় হলে তাকে 30% আয়কর দিতে হয়, সেখানে কর্পোরেটের সর্বোচ্চ আয়কর 25%। গত অর্থ বছরে নিফটি 50 সূচকের বন্ধনীতে থাকা কোম্পানির মুনাফার পরিমাণ ছিল দেশের মোট জিডিপির 4.7%, আর বাজারের তালিকাভুক্ত কোম্পানির লাভের বহর ছিল জিডিপির 5.2%, যা গত 17 বছরের মধ্যে সর্বোচ্চ। তাই আজকের সবচেয়ে বড় প্রশ্ন, যদি কর্পোরেট চায় তাহলে তারা কি তৃতীয় মোদী সরকারকে ফেলে দিতে পারে? যদি কর্পোরেট চায় তাদের পুঁজির জোরে দিল্লির মসনদে বিকল্প একটা সরকারকে বসিয়ে দিতে পারে। কর্পোরেট যুদ্ধের কথাটা পুরনো সবাই জানেন, কিন্তু কর্পোরেট যদি ক্ষমতাতন্ত্রের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়, তাহলে বলছি এই কারণেই গত 2 থেকে 3 দিন ভারতীয় রাজনীতির আঙিনায় যেই সমস্ত ঘটনা ঘটে চলেছে আর তার থেকে যেই সমস্ত বার্তা বেরিয়ে এসেছে, তা শুধু জাতীয় স্তরেই নয়, আন্তর্জাতিক স্তরেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা খবর পাচ্ছি আমেরিকার ভেতরেও ভারতের প্রতি ট্রাম্পের রূঢ় আচরণ নিয়ে বিরোধিতা শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির বিরুদ্ধে পাল্টা স্বর ক্রমশ প্রকট হচ্ছে। এর মধ্যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর, ট্রাম্প শুধু ট্যারিফেই ইতি টানবেন না,
ভারত চীনের মধ্যে বেশি মাখামাখি শুরু হলে ভারতের বিরুদ্ধে স্যাংশন মানে আর্থিক নিষেধাজ্ঞাও আরোপ করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। 20 আগস্ট হোয়াইট হাউস এমনই ইঙ্গিত দিয়েছে। স্যাংশন আরোপের অর্থ খুব স্পষ্ট যে যদি আপনার সঙ্গে অন্য কোনো দেশ বাণিজ্য করে বা আপনার জিনিস কেনাকাটা করে তাহলে আমেরিকা আলাদাভাবে সেই দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করবে বা তার সঙ্গে নিজের কেনাবেচা বন্ধ করে দেবে। সমাজদারের জন্য ইশারাই যথেষ্ট, ফলে বুঝতে ভুল হচ্ছে না হোয়াইট হাউসের ইঙ্গিতের আসল তীরটা ভারতের দিকে তাক করা। এই পরিস্থিতিতে কর্পোরেটদের কি সত্যি মনে হচ্ছে যে যদি বর্তমান সরকার একই ধারা বজায় রাখে, আরো ভেঙে বললে আমেরিকার সঙ্গে সম্পর্কের মেরামতি না করে উল্টে রাশিয়া এবং চীনের কাছাকাছি চলে যায়, বিশেষ করে চীনের সঙ্গে যেই ঘনিষ্ঠতা বাড়ায়, তাহলে ভবিষ্যতে পশ্চিমী বিশ্ব বা আমেরিকান ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো একযোগে ভারতীয় বাজার, ভারতের কর্পোরেটের জন্য দরজা বন্ধ করে দেয়, তাহলে কি হবে? এটা একটা দিক। দ্বিতীয় দিক হলো আম্বানি পরিবারের সঙ্গে ভারতের ক্ষমতাতন্ত্রের বন্ধুত্ব আজকের নতুন কথা নয়। সেই ধীরুভাই আম্বানির সময় থেকে মুকেশ আম্বানি বন্ধুত্বের সেই ধারাকেই আরো প্রসারিত করেছেন। তবে বর্তমান সময়ের আরেকটি সত্য হলো আন্তর্জাতিকভাবে ভারতের কোনো কর্পোরেটের ঘনিষ্ঠতা ট্রাম্পের দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পরে এতটা চোখে পড়েনি যতটা দেখা গেছে মুকেশ আম্বানির ক্ষেত্রে, অর্থাৎ রিলায়েন্স গ্রুপের ক্ষেত্রে। রিলায়েন্স গ্রুপ ভারতের ভেতরে এবং আন্তর্জাতিকভাবে অবজারভার রিসার্চ ফাউন্ডেশন, যাকে সংক্ষেপে ORF বলে, বকলমে সেটা পরিচালনা করে। এর কাজই হলো আন্তর্জাতিকভাবে ভারতের নীতি এবং আন্তর্জাতিক নীতিগুলোকে ভারতের দৃষ্টিকোণ থেকে ক্রমাগত বিশ্লেষণ করা। সমস্ত তথ্য এবং সংখ্যাতত্ত্ব সামনে এনে বিশ্বমঞ্চে বার্তাও দেওয়া হয় যে ভারতের নিজস্ব অর্থনৈতিক নীতি কি, আন্তর্জাতিক বৈদেশিক নীতি এবং কূটনীতিতে ভারত কোথায় দাঁড়িয়ে আছে। কিন্তু লক্ষ্য করুন, হঠাৎ জানুয়ারির পর থেকে ট্রাম্প দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ভারত এবং আমেরিকার সম্পর্ক কেমন যেন অস্থির হয়ে পড়েছে। সরাসরি বলতে গেলে ট্রাম্প এবং মোদির সম্পর্ক চরমভাবে অস্থির হয়ে উঠেছে। একসময় আম্বানি এবং আদানি দুজনেই মোদির সঙ্গে আমেরিকা সফর করতেন। দেশের দুই শীর্ষ কর্পোরেট গোষ্ঠীর মধ্যে উষ্ণ সম্পর্কও ছিল, কিন্তু এক ঝটকায় গত 2 থেকে 3 দিনে সেখানেই বড় বাঁক লক্ষ্য করা যাচ্ছে। সত্যিই কি আম্বানিদের মনে এটা এসেছে, নাকি তাদের পৌরোহিত্যে যে ORF চলছে তার মাধ্যমে কি সত্যি আমেরিকাকে অনেক তথ্য সরবরাহ করা হয়েছে? আর আমেরিকা, বিশেষ করে ট্রাম্প প্রশাসন মনে করতে শুরু করেছে যে যখন আমেরিকার ভেতরে তার নিজের বিরোধ হচ্ছে, তখন পাল্টা ভারতের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করে দেওয়া যাক। নিঃসন্দেহে খুব বড় প্রশ্ন, বিরাট প্রশ্ন। লক্ষ্য করুন, রাহুল গান্ধীর নিশানায় আদানি গোষ্ঠী, কিন্তু আম্বানিরা নন। গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করেছিলেন, মার্কিন প্রশাসন আদানি গোষ্ঠীর বিরুদ্ধে আমেরিকায় ঘুষ দিয়ে বরাত আদায়ের অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করেছে, এই সম্পর্কে তার অভিমত কি? উত্তরে মোদি বলেছিলেন, আমি মনে করি প্রতিটি ভারতীয় আমারই অংশ। দুই দেশের নেতারা কখনোই এমন ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করেন না। এই নিয়ে ভারতে বিরোধীরা হইচই শুরু করে দেন। রাহুল গান্ধী অভিযোগ করেন, দেশের বিষয়কে প্রধানমন্ত্রী কেন ব্যক্তিগত বিষয় বলছেন? শুধু বিরোধীরাই কিন্তু নন, রিলায়েন্সের মাধ্যমেও এমন বার্তা রটে গেছে যে মোদী সরকারের অগ্রাধিকারের তালিকায় প্রথম নম্বর আদানি গোষ্ঠীর। 15ই আগস্টে লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন যে ভারতের বাজারকে তিনি আমেরিকার জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে দেবেন না, কারণ তাতে দেশের কৃষক এবং পশুপালক ধ্বংস হয়ে যাবে, যার অভিঘাত বর্তমান সরকার সহ্য করতে পারবে না। আসলে পুরো বিষয়টি ব্যবসা সংক্রান্ত। সেই ব্যবসার আশ্রয়ে রাজনীতি চলে। কি এই ORF, সেটা আগে বলি। ORF আজকের নয়, অনেক পুরনো একটি ফাউন্ডেশন, যা রিলায়েন্সের পক্ষ থেকে প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে দেশের বড় বড় রাজনীতিবিদরা প্রবন্ধ লেখেন, কাজও করেন। তারা কারা সেই বর্ণনা অপ্রাসঙ্গিক, কেবল ORF এর দর্শনটি বোঝার চেষ্টা করুন।
প্রকৃতপক্ষে ওআরএফ এর ভূমিকা ন্যারেটিভ তৈরির সঙ্গে সম্পর্কিত। বিশেষভাবে ভারতের যে কোনো সরকারের পক্ষে ন্যারেটিভ বা রাজনৈতিক আখ্যান তৈরি করা, বা যদি সরকার পরিবর্তন হতে চলেছে তাহলে আসন্ন সরকারের জন্য ন্যারেটিভ তৈরি করা, মূলত এই কাজটাই ওআরএফ করে। ওআরএফ এর মাধ্যমে অটল বিহারী বাজপেয়ী সরকারের সময় এবং তাদের বিদায়ের সময়কালে লেখা প্রবন্ধ পড়লেই বিষয়টা বোঝা যায়। মনমোহন সিং এর আগমন এবং বিদায়ের পরিস্থিতিতেও লেখা প্রবন্ধগুলো পড়লেই বোঝা যায় আসলে কর্পোরেট বা ব্যবসায়ী কোনো রাজনৈতিক দলের সদস্য হয় না, স্থায়ী বন্ধুও হয় না, তার সবকিছু নেটওয়ার্থ বা আয়কে কেন্দ্র করে। তাই এই ধরনের ব্যবসায়ীদের মাধ্যমে পরিচালিত ফাউন্ডেশন বা রিসার্চ ফাউন্ডেশনগুলো অবশ্যই এমন ন্যারেটিভ তৈরি করবে যাতে সেই কোম্পানির লাভ হয় এবং সেই কোম্পানির লাভ রাজনৈতিকভাবে বর্তমান রাজনৈতিক ক্ষমতার সঙ্গে সম্পর্কিত থাকে, বা সেই রাজনৈতিক ক্ষমতাকে উপড়ে ফেলে নতুন ক্ষমতা নিয়ে আসার সঙ্গেও সম্পর্কিত থাকতে পারে। এছাড়া যদি কোনো নেতা সেই রাজনৈতিক দলের ভেতর থেকে উঠে আসছে তাহলে তার সঙ্গে সম্পর্কিত ন্যারেটিভও তারা তৈরি করতে পারে। উদাহরণ দিয়ে বিষয়টা স্পষ্ট করি। 2013 সালে সেপ্টেম্বরে বিজেপির কেন্দ্রীয় কার্য সমিতির বৈঠক থেকে যেদিন দলের প্রধানমন্ত্রীর মুখ হিসেবে নরেন্দ্র মোদীর নাম অনুমোদিত হয়েছিল, সর্বাগ্রে তার বিরোধিতা করেছিলেন মোদীর রাজনৈতিক গুরু লালকৃষ্ণ আদবানি। ইন্টারনেট ঘেটে দেখুন, সেই সময় ভাইব্রেন্ট গুজরাটের উল্লেখ করে ভারতের সম্ভাব্য নতুন আর্থিক নীতি, একটা নতুন ডেভেলপ ইন্ডিয়ার উল্লেখ ওআরএফ এর প্রকাশিত প্রবন্ধের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল। বলার কথা হচ্ছে, এমন পরিস্থিতি বহুবার বিভিন্ন সরকার, বিভিন্ন প্রধানমন্ত্রী, বিভিন্ন নেতার ক্ষেত্রে ঘটেছে। এমন বহু ফাউন্ডেশন বা রিসার্চ ফাউন্ডেশন রাজনীতির হাওয়া মোড়ক বুঝে সেই মতন আখ্যান নির্মাণের কাজটা করেছে। এতে কোনো সন্দেহ নেই, প্রধানমন্ত্রী মোদী গত 11 বছর ধরে যেই শক্তি নিয়ে অবস্থান করছেন, সেই শক্তিতে প্রথম ধাক্কা লেগেছে দ্বিতীয় দফায় ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সিংহাসনে বসার পর। এই ধাক্কাটা আসলে টর্নেডোর চেয়েও মারাত্মক, কারণ এর প্রভাব সুদূর প্রসারী। গত পরশু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে বিল এনেছেন তা কিন্তু শুধু চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমার বা রাহুল গান্ধীর মধ্যেই সীমাবদ্ধ থাকার কথা নয়, বরং বিজেপির ভেতরও এমন নেতাদের একটি গোষ্ঠী রয়েছে যারা এখনো অন্য রূপরেখা বোঝার চেষ্টা করছে। একসময় আরএসএস এই কথাটাই বোঝাতে চেয়েছিল। সরসংঘ চালক মোহন ভাগবত বোঝাতে চেয়েছিলেন মোদী শাহ জুটির যে পথ চলা শুরু হয়েছে তাতে এত বছরের সাজানো বাগান ভবিষ্যতে তছনছ হয়ে যাবে, সংঘের মূল দর্শনই মানুষ ভুলে যাবে। আগামী 27শে সেপ্টেম্বর আরএসএস এর শতবর্ষ পূর্ণ হচ্ছে, যেই উপলক্ষে অনুষ্ঠানটি হবে আগামী 2রা অক্টোবর, বিজয়া দশমীর দিন। ইতিমধ্যে তার কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে। অন্যদিকে বিজেপির ভেতর, সংঘের ভেতর, বিরোধী শিবিরের ভেতর, কর্পোরেটের ভেতর এবং আন্তর্জাতিক সম্পর্কের ভেতর ব্যবসার কারণে এই মুহূর্তে প্রধানমন্ত্রী মোদীর ক্ষমতা কিন্তু লক্ষ্যবস্তুতে রয়েছে, এটা খেয়াল করুন। সত্যি কি ওআরএফ তার প্রবন্ধ, তথ্য, ডেটা এবং ফ্যাক্টের মাধ্যমে এমন কিছু তথ্য বিনিময় করেছে যার পরিণামে হঠাৎ ওয়াশিংটনে আদানিদের ফাইল খুলে গেল? আবার দেশের ভেতরে অনিল আম্বানি চলে এসেছেন ইডির আতশ কাচের তলায়। লক্ষ্য করুন, ট্রাম্পের দ্বিতীয়বার অভিষেকের অনুষ্ঠানে নরেন্দ্র মোদী আমন্ত্রণ পাননি, কিন্তু হোয়াইট হাউসের আমন্ত্রণে সস্ত্রীক ওয়াশিংটনে যান মুকেশ আম্বানি। তারপর মে মাসে কাতারে যান শুধুমাত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে। এই দুটো দৃশ্য এক মুহূর্তের জন্য দেখুন, তখন আপনি আন্তর্জাতিক বাজার, অর্থনীতি, ভারতীয় কূটনীতি এবং কর্পোরেট যুদ্ধ অনেক স্পষ্টভাবে বুঝতে পারবেন। সেই দৃশ্যটা ভাবুন। গত 20শে জানুয়ারি প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পর হোয়াইট হাউসের রাজকীয় নৈশভোজের বাসর। একেবারে হাতে গোনা বিশ্বের অগ্রণী শিল্পপতিরা ইলন মাস্ক, জেফ বেজোস, মার্ক জুকারবার্গ, সুন্দর পিচাই, টিম কুক, স্যাম অল্টম্যান আর মুকেশ আম্বানি। হ্যাঁ, ভারত থেকে একমাত্র যিনি সেদিন ট্রাম্পের আহুত ডিনারে যোগ দিয়েছিলেন। এরপর 15ই মে কাতারে মুকেশ আম্বানির সঙ্গে ট্রাম্পের একান্ত সাক্ষাৎ। একবার ভাবুন, রাশিয়া থেকে তেল কেনা জারি রাখার জন্য আমেরিকা ভারতের উপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত দিয়েছে, অথচ সত্য এই যে রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল ভারতে এনেছে রিলায়েন্স। দ্বিতীয় স্থানে আছে নায়রা কোম্পানি,
আগে ছিল শশী রুইয়া, পবন রুইয়াদের এয়ার অয়েল। গুজরাটের ওয়াদিনায় তাদের রিফাইনারি আয়তনে ছিল জামনগরের রিলায়েন্সের যে রিফাইনারি রয়েছে তার চেয়েও বড়। 2016 সালে মোদির জামানাতেই রুইয়ারা এয়ার অয়েলের 49% মালিকানা রাশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা রোসনেফটকে প্রায় 1300 কোটি ডলারে বিক্রি করে দেয়। পরে সেখানে আরও একটা রুশ কোম্পানি ঢোকে, সেই কনসোর্টিয়ামের নাম এখন নায়রা। ভারতের 4 রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির পাশাপাশি রাশিয়া থেকে মূলত ভারতে তেল আমদানি করেছে রিলায়েন্স আর নায়রা। মার্কিন সংবাদ মাধ্যমে খবর, ভারতের বিদ্যুৎ, টেক্সটাইল এবং হীরের গয়নার ওপরেও মার্কিন নিষেধাজ্ঞা চাপতে চলেছে। আমেরিকা বাস্তবের মাটিতে ভারতের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা চাপিয়ে দিলে ভারতের হাতে ডলারের যে রিজার্ভ রয়েছে সেখানেও তালা বন্ধ হয়ে যেতে পারে। এই সময় কি সত্যি কর্পোরেট তাদের লাভের জন্য, বা এই সময় বাইরের শক্তি ভারতকে নিয়ে এমন কোনো পরিকল্পনা করছে যেখানে এখন কর্পোরেটকে লক্ষ্যবস্তু করা হয়েছে? হোয়াইট হাউসের মুখপাত্র যা বলেছেন আগে সেটা শুনুন। Look, the president has put tremendous public pressure to bring this war to a close. He's taken actions, as you've seen, sanctions on India and other actions as well. He's made himself very clear that he wants to see this war end, and he has scoffed at the ideas of others that have been raised that we should wait another month before any meeting takes place. The president wants to move, and he wants to bring this war to an end as quickly as possible. শুধু হোয়াইট হাউসের মুখপাত্রই নয়, ট্রাম্প প্রশাসনের অনেক বড় কর্মকর্তা এবং কয়েকজন মন্ত্রীরাও স্পষ্টভাবে বলেছেন যে রাশিয়ার কাছ থেকে ভারত যে তেল কিনছে সেখানে এখন খুব কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এখানে একটা বিষয় ভীষণভাবে লক্ষ্য করার, যুদ্ধ থেকে রুশ ব্যবসায় লাভের কড়ি। ভারতের বিরুদ্ধে মার্কিন প্রশাসনের নানান অভিযোগ থাকলেও রিলায়েন্স এবং তার কর্ণধারের নাম কোথাও নেই। যেই আম্বানিরা একসময় মোদির কাছে ঘনিষ্ঠ ছিল তারা কি এখন ট্রাম্পের ঘনিষ্ঠ? আর এর ফলে কি আম্বানি মোদি সরকারের নিশানায় পড়বে? এই পরিস্থিতি কি বকলমে ভারতের কর্পোরেট গৃহযুদ্ধ নয়? অর্থাৎ যেসব তথ্য গত 2 থেকে 3 দিনে লিক হয়েছে, বলা হচ্ছে যে ওআরএফ এর ভূমিকা এতে সবচেয়ে বড় এবং ওআরএফ এর সঙ্গে যুক্ত যারা কাজ করছেন তারা দেশের ক্ষমতাবানদের পরিবারের সঙ্গে সম্পর্কিত। এর মানে কি এটা কি শুধুই কর্পোরেট যুদ্ধ, নাকি ভারতের উপর আমেরিকার আরো বড় চাপের পূর্বাভাস? সবশেষে বলার, ভারতীয় রাজনীতি আর বড় কর্পোরেটের অর্থ এখন আলাদা নেই। আদানি, আম্বানি, জিন্দাল প্রমুখ শুধু ব্যবসার জন্য নয়, রাজনৈতিক মঞ্চেও পদক্ষেপ নিচ্ছেন। এই লড়াইয়ে শুধুই ভোট বা জনপ্রতিনিধির ক্ষমতা নয়, আন্তর্জাতিক কূটনীতি, ট্রাম্প প্রশাসন, রাশিয়া চীন সম্পর্ক সবই খেলা করছে। প্রশ্ন একটাই, এই লড়াইয়ে জয়ী কে হবে? জনগণ, রাজনীতি, নাকি কর্পোরেট ব্যারনদের অর্থ আর প্রভাব? প্রতিটি পদক্ষেপই কারোর না কারোর স্বার্থকে এগিয়ে দিচ্ছে বা থামিয়ে দিচ্ছে। এই মুহূর্তে আমাদের রাজনীতি, অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক সবই এক বিশাল কোর্স শিফটের মধ্যে। আর এই লড়াই দেখেই বোঝা যাবে কেউ সত্যিই নিয়ন্ত্রণ করছে পুরোটা। রাজনীতি আর ব্যবসা এখন আলাদা নেই। এই লড়াই দেখেই বোঝা যাবে কে সত্যিই নিয়ন্ত্রণে রয়েছে আর কে সত্যিই নিয়ন্ত্রণ করছে। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।